নমস্কার সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হলো এই ভোটের পরে রাজ্যে যে সামান্য অস্থিরতা বা হিংসা সৃষ্টি হয়েছে। যদিও বলে রাখি যে ভোটে এইবারে গণেশ কুমারের দৌলতে এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কোনো খুন বা সেরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বা মানুষ নির্ভয়ে অবাধে রেকর্ড পরিমাণ ভোট দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে একটি প্রাক্তন যে রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভরাডুবির পরেও 207-80 এই ব্যবধানে, এই সিট সংখ্যার ব্যবধানে বিপুল পরিমাণে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত পরাজিত হওয়ার পরেও তারা আজকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হিংসা ও প্ররোচনায় মদদ দিয়ে চলেছে। আমরা সাধারণত অভ্যস্ত থাকি যে সাধারণত যে দল ক্ষমতায় জিতে তারাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ করে তারাই অন্য দলের প্রতি আক্রমণ বা প্রতিহিংসামূলক আচরণ প্রদর্শন করে, কিন্তু এখানে দেখছি উলট পুরাণ। আপনাদেরকে তথ্য দিই যে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় ধরুন মোটামুটি 3 থেকে 4 জন বিজেপি কর্মী বা বিজেপির সমর্থক বা কার্যকর্তা ইত্যাদি খুন হয়েছে এবং একজন তৃণমূলের কর্মীও খুন হয়েছে। কিন্তু যার মধ্যে আমি বলি যে হচ্ছে ভোটের পরই নিউ টাউনে বিজেপি কর্মী মধু মণ্ডলকে বিজয় উৎসবে যোগ দেওয়ার জন্য পিটিয়ে খুন হয়েছে। অপরদিকে হাওড়ায় যাদব বর নামে একজন বিজেপি সমর্থক বিজয় উৎসব সেরে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখলাম গত মঙ্গলবার সন্দেশখালীর অন্তর্গত নেজাট এলাকায় নেজাট থানার 2 পুলিশ কর্মী, সম্ভবত একজন ওসিও, গুলিবিদ্ধ হয়েছেন দুষ্কৃতীদের দ্বারা। হয়তো হবে সম্ভবত শাহজাহান বাহিনীর এটি কাজ হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখন এটা কেন হচ্ছে? অপরদিকে আপনারা সকলেই জানেন দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আবার একটা অত্যন্ত আবদার নিয়ে 4 তারিখের পর থেকে বসে আছেন যে না, আমি হারিনি, আমি আর 100টা সিটে জিতেছি, সুতরাং আমি কেন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিতে যাব। বাল্যখিল্য একটা নিজেকে হাস্যস্কর করে তুলেছেন। কেন করছেন, তার গোপন কি উদ্দেশ্য আমরা জানি না, কি উদ্দেশ্যে তিনি এসব করছেন নিশ্চয়ই। তবে উনি কোনো উদ্দেশ্য ছাড়া যে কাজ করেন না সেটা বাংলার মানুষ খুব ভালোভাবেই বুঝে গেছে। তো যাই হোক, কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তিনি এরকম কাজ করছেন যা ভারতের কেন পৃথিবীর ইতিহাসেও এই ধরনের নোংরা মানসিকতা বা রাজনীতির দৃষ্টান্ত বিরল। সম্প্রতি আবার গতকাল দেখলাম আমাদের যে বিরোধী দলনেতা ছিলেন, আমাদের ভাবী মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ, যার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকায়,
তিনি কলকাতার মধ্যমগ্রাম এলাকায় একটি বাড়িতে সম্ভবত ভাড়া থাকতেন এবং শুভেন্দু অধিকারীর ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই বিশেষ করে এই দুটি বিধানসভার হয়ে কাজ করতেন বা দায়িত্ব অনেকটাই সামলাতেন। শুভেন্দু অধিকারীর ডান হাত বলা চলে, আত্মসহায়ক। তাকে কালকে তার মধ্যমগ্রামের বাড়ির যেখানে থাকতেন তার নিকটেই 100 মিটারের মধ্যেই তাকে দুষ্কৃতীরা রাত ঠিক 10টা 10-15 নাগাদ তার পথ আগলে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুদিক থেকে দুটি বাইকে করে এসে এবং সামনে একটি গাড়িতে করে তার পথ আটকে, তারপর দুদিক থেকে দুটি বাইকে করে এসে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে, একাধিক প্রায় 10-12 রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। এগুলো কেন হচ্ছে দর্শক? এগুলো কারণটা কি? কেন করছে? বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিচ্ছে। কেউ বলছে, শুভেন্দু অধিকারী নিজেও এটা বলেছেন যে এটার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা আছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই ভবানীপুরে, মানে সমগ্র পশ্চিমবঙ্গ বিশেষত ভবানীপুরে তার নিজের ঘরে তার এই পরাজয়টাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। সেটা তার আচরণে এখনও প্রকাশও পাচ্ছে, আপনারা দেখছেন। তো মেনে নিতে পারেননি, এই কারণেই রাজনৈতিক প্রতিহিংসামূলক কারণ। আবার কেউ বলছেন যে আমাদের আদরের ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো ভোটের আগে অনেক হুমকি দিয়েছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে 4 তারিখের পরে বিজেপির কোনো বাচ্চা যেন বাংলার মাটিতে না থাকে, মাথা তুলে দাঁড়াতে না পারে। আবার অমিত শাহের উদ্দেশ্যে বলেছিলেন যে 4 তারিখের আপনি দুপুর 12:30টার সময় আসবেন, এখানে বাংলার মাটিতে আসবেন, আপনার সঙ্গে দেখা হবে। আবার এও বলেছিলেন একদিন জনসভাতে যে আজকে যারা বিজেপি নিয়ে বেশি লাফালাফি করছো, 4 তারিখের পরে দেখব দিল্লির কোন বাবারা, কোন বাপ আপনাদের বাঁচাতে আসে। এই সমস্ত অসাংবিধানিক হুমকি সুলভ আচরণ যা তিনি প্রায়শই দিয়ে থাকেন, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই সমস্ত তিনি হুমকি দিয়েছিলেন 27 তারিখ পর্যন্ত বিভিন্ন জনসভায়। তাই এটারও ফলশ্রুতি হতে পারে। কিন্তু দর্শক, শুধু কি এটা তো অবশ্যই আগুনের ঘিতাহতি দিয়েছে, সেটা একটা ঠিক, কিন্তু এর বাইরেও একটা আমার মনে হচ্ছে একটা গভীর ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এবং যে ওই যে চন্দ্রনাথ বরকে যে গুলি করেছে, সম্ভবত শোনা যাচ্ছে সে যশোর রোড দিয়ে সম্ভবত কোনো দিকে পালিয়ে গেছে, বাংলাদেশ কাছেই, বাংলাদেশ বর্ডার। আন্তর্জাতিক যোগাযোগ থাকতে পারে এই কারণে বলছি, সম্প্রতি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একজন, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তো তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছেন, বাহ খুব ভালো কাজ করেছে, সাহসের, বিরাট সাহসের পরিচয় দিয়েছে, তিনি ইস্তফা দেননি, চ্যালেঞ্জ করেছে বিজেপিকে, মোদীকে, অমিত শাহকে, ইস্তফাপত্র দেননি। তিনি 17 কোটি বাংলাদেশি আমরা মুসলমান আপনার সঙ্গে আছে, আপনি স্বাধীন রাষ্ট্র আলাদা ঘোষণা করুন, আপনি আমরা আপনার পাশে আছি। বাহ, এই তো সুন্দর জিনিস। তো এখন উনি কি করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবেন আমি বুঝতে পারছেন। উনি তো হেরে গেছেন, ওর দল গোহারান হেরে গেছে। যাই হোক, যিনি বাংলাদেশের ওই ভদ্রলোক বলেছেন তিনিও যেমন অশিক্ষিত, আর আমাদের মমতা ব্যানার্জি যে অশিক্ষিত সেটার বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, তো এখন এইটাতে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে যেই যে ভোটে একটা হিংসা হলো না, একটা প্রাণ গেল না, মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিয়েছে, প্রচুর পরিমাণে ভোট দিয়েছে নির্ভয়ে, গণেশ কুমার আশ্বস্ত করেছে, অমিত শাহ নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছে। এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে উনি তো 2021 সালে ভোটের পরে তো প্রায়
54-55 জন বিজেপি সমর্থককে ঘর ছাড়া খুন করেছিলেন, অন্যান্য দলের আরও 15-20 জন। তাহলে আমার তো একটা রেকর্ড আছে, তাহলে বিজেপি তো খুব ভালো রেকর্ড হয়ে যাচ্ছে, একটাও খুন খারাপই হচ্ছে না। তাহলে আমি তো এমনিতেই হেরে গেছি, তাহলে এখানেও একটা কিছু রেকর্ড করে আজ থেকে 20 বছর বাদে তো কেউ অত মনে থাকবে না কার দলের কী জন্যে খুন, একটা রেকর্ড রেখে যায় যে হ্যাঁ এদের জিতার পরেও খুন খারাপই হয়েছে। সুতরাং এটা ভাইপো এবং পিসি কোম্পানির যে পরোক্ষ মদতে হচ্ছে, এটা আমার ধারণা, এটা আমি অন্তত মনে মনে সেটা বিশ্বাস করি। তার সাথে বৈদেশিক যোগাযোগ, এই যে এখনও যে আন্তর্জাতিক যোগাযোগ, যাদের মাধ্যমে ভোটে, যাদের এসআইআর নাম বাদ দিতে পিসিমণির খুব গায়ে জ্বালা হচ্ছিল, যে তাদের সেই প্রতিবেশী রাষ্ট্র, তাদের যে কোনো হাত নাই, এটা তো বলা যাবে না। আজকে দেখুন বিজেপি পশ্চিমবঙ্গে আসার পর কাদের মন খারাপ? সারা পশ্চিমবঙ্গবাসীর মন ভালো, মনটা কাদের খারাপ? পাকিস্তানের মন খারাপ, বাংলাদেশের মন খারাপ। আর এতদিন কাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এই 15 বছর ধরে গদিতে ছিলেন? না, এদের ভোটে। সুতরাং হিসাবটা বরাবর হয়ে যাচ্ছে যে কাদের কিভাবে হাত থাকতে পারে এই চন্দ্রনাথ বরের খুনের পিছনে। কিন্তু আমার দর্শক, আমার প্রশ্ন একটা, আজকে একটা আবার এটা জিনিসটা লক্ষ্য করছি যে এই জিতার পরে, যদিও এখনও বিজেপি সরকারের শপথ নেয়নি, ঠিক আছে, কিন্তু শপথ নেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, একটা প্রোটোকলের ব্যাপার। কিন্তু ক্ষমতায় তো তারা বলতে গেলে প্রায় চলেই এসছেন। কারণ আইন প্রশাসন তো এখন ধরুন মমতার মানে গ্রিপে নেই। তারপরেও এই যে বিভিন্ন জায়গায় এতদিন যে বিজেপির নেতা, মানে বিজেপির কর্মীরা তৃণমূলী হারমাত গুন্ডা বাহিনীর দ্বারা অত্যাচারিত, নিষ্পেষিত হয়েছিল, এখনই দেখা যাচ্ছে কিছু তৃণমূলী ধান্দাবাজ, গুন্ডা, বদমাইশ, তারা রাতারাতি গায়ে রংঝং আবির মেখে তারা এখন বিজেপি সাজার চেষ্টা করছে এবং তারা সুকৌশলে বিজেপিতে ঢুকে বিজেপিরই বিভিন্ন কর্মী সমর্থককে মারধর করা ইত্যাদি করতে শুরু করছে। অবশ্য বিজেপিরও যে তৃণমূলের কিছু অফিস বা কিছু কর্মীকে মারধর একদমই করেনি সেটা আমি বলছি না, কিন্তু এই ঘটনাটা দেখা যাচ্ছে রাতারাতি তারা করেছে। এরকম মানে নকল বিজেপি সেজে তারা এরকম অন্দরে ঢুকে একটা অশান্তি গোলপাল পাকানোর চেষ্টা করছে। জানি না এটা তৃণমূলের ঊর্ধ্বতনের মদতে হচ্ছে কিনা। আবার বিজেপি এখন দেখছি এই ভোটে জিতার পরে কি যেন একটা গান্ধীগিরি আরম্ভ করেছে। সব নেতা ঊর্ধ্বতন ছোট বড় বিভিন্ন নেতারা, জানি না কেন এটা হচ্ছে, যে মানে একটা মানে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে যে কে কত ভালো উদার হতে পারবে। মানে উদারতার তারা দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে যে না, আমরা বিজেপি এরকম দল নয়। কিন্তু দর্শক, যে যেমন ভাষা বুঝে, যে দল বা যে ব্যক্তি যেমন ভাষা বুঝে, তাদেরকে আমার মনে হয় সেই ভাষাতেই জবাব দেওয়া উচিত। আজকে এই দুদিন ধরে বিজেপি যে উদারতা দেখাচ্ছে, সেই উদারতার ফল যে কতটা মারাত্মক হতে পারে তার তো আমরা এই উদাহরণ চন্দ্রনাথ বরের মৃত্যুতে দেখলাম, চন্দ্রনাথ রথের মৃত্যুতে দেখলাম। তারা এখন দেখা যাচ্ছে যে কোনো জায়গায় তৃণমূলের পতাকা যে লাগিয়ে দিচ্ছে, কোনো নেতা খুলে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে। আরে বাবা, সেই দায়বদ্ধতা বিজেপির কেন হতে যাবে? হ্যাঁ, বিজেপি বলতে পারে আপনারা অশান্তি করবেন না, হিংসা করবেন না, বলেছে। এবং যদি কেউ মানে আমাদের মানে দলেরও কেউ করে বা আমাদের দলের হয়ে নাম করে যদি অন্য কেউ করে, তাকে আমরা সেটা করব। কিন্তু আমার মনে হচ্ছে উদারতা একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে যে পরিবর্তন, বিপুল বিজেপির পক্ষে ম্যান্ডেট 207টি আসন, এটা বিজেপির নেতৃত্বের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই বিপুল ম্যান্ডেটটা কেন এলো বিজেপির পক্ষে?
মানে আপনারা তখন ক্ষমতায় আসেননি পশ্চিমবাংলায়, এইমাত্র এলেন আর কি, যা আগে আসেননি। সুতরাং আপনাদের গতিবিধি বা আপনাদের ভালো কাজ কি খারাপ কাজ সেই দৃষ্টান্ত মানুষ দেখেনি। তাহলে আপনাদেরকে ভালোবেসে কিন্তু বিজেপি মানে মানুষ, বাংলার জনগণ আপনাদেরকে আনেনি। কেন এনেছে? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011-তে এনেছিল সিপিএমের নিচুতলার নেতাদের ঔদ্ধত্যের আচরণের বিরুদ্ধে, সেই একই রকমভাবে তোলাবাজি, সিন্ডিকেট, নির্যাতন, নিপীড়ন, গ্রামে গ্রামে ক্লাবগুলোর বিভিন্ন ক্লাবের গুন্ডা বাহিনী, পাড়ায় নাগরিক কমিটির নামে তোলাবাজি, হ্যাঁ, এই সমস্ত যে দুর্নীতি, চাকরি চুরি, অর্থাৎ দুর্নীতি, তোলাবাজি, খুন খারাপি, এই সমস্ত অর্থাৎ তৃণমূলের বিভিন্ন অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানুষ বিকল্প শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে। তারা ভেবেছে এবং যে হ্যাঁ বিজেপি এলে সুশাসন ফিরবে, এবং ভেবেছে নয়, এবং সেটা অ্যাসিওর করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তারা স্লোগানে কি বলেছিলেন? যে চুন চুনকে সব খুঁজে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। মোদিও বলেছিলেন যে এর সব হিসাব হবে। মোদি এটাও বলেছিলেন যে আপনারা নির্ভয়ে ভোট দিন, এরপর থেকে ভরসা আউট, ভয় ইন, ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। তাহলে মানুষ আপনাদের কথা বিশ্বাস করেছে, করে আপনাদেরকে বিপুল ক্ষমতায় এনেছে। কিন্তু আজকে আপনাদের এই উদারতা বদান্যতায় যদি এখনও, অর্থাৎ তৃণমূলের আমলে তারা শোষিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে, এখন তারা তৃণমূল ক্ষমতায় নেই, এখন বিজেপি ক্ষমতায় এসছে, তারপরেও তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমার এই প্রসঙ্গে একটা শ্রীরামকৃষ্ণ একটা গল্প মনে পড়ছে। শ্রীরামকৃষ্ণ একবার একটা সাপ মাঝে মাঝে ছোবল মারত মাঠে, একটি রাখাল গরু নিয়ে যেত, তাকে প্রায় সময় সাপটি ভয় দেখাতো বা ফোঁস করে তেড়ে আসতো। ঠিক আছে, তখন তারা একজন সাধু সেই পথ দিয়ে যাচ্ছিল, তো সাধুকে সেই রাখাল বালকরা বলেছিল যে এই সাপটা আমাদেরকে করেছে, সেই করেছে, আমাদেরকে মানে ছোবল মারতে আসে, করতে। তখন সাধু তাকে বলেছিল যে তুমি কেন এরকম করো, তোমার খাবার দাবার তুমি খাও, আর তুমি কাউকে, এটা পাপ, এটা অন্যায়, তুমি এইভাবে কাউকে ছোবল দেখাতে যেও না, তুমি তোমার এলাকায় থাকো, অহিংস পথ লাও, তুমি কাউকে মানে করো না, কাউকে দংশন করো না। সাপ সেই সাধুর কথায় রাজি হয়ে সে আর কাউকে কিছু করেনি। তাকে এই সুযোগে কিছু দুষ্টু বাচ্চা রাখাল বালক তারা তাকে পাথর ছুঁড়ত, আহত করতো না এরকম। কিন্তু যেহেতু সাধু বলে গেছে যে না এরকম তোমার সহিংস নীতি তুমি করবে না, তুমি অহিংস নীতি নিয়ে থাকো, আস্তে আস্তে কি দেখা গেল যে কিছুদিন বাদে সেই সাপটিকে না খেতে পেয়ে সে শুকনো হয়ে গেল, প্রায় মরণাপন্ন অবস্থা। সাধু ওই পথ দিয়ে যখন যায় তখন আবার দেখে যে সাপটি কি অবস্থা, সে এখন প্রায় মরণাপন্ন। মানে তোমার এর দশা কে করলো? না সাধু বাবা, আপনি বলেছিলেন আমাকে অহিংসার পথ নিতে, তাই আমি কাউকে কোনো ছোবলও দিইনি, কাউকে কোনো আক্রমণ করিনি, কাউকে ফোঁসও করিনি, তাই আজকে আমি না খেতে পেয়ে আহত হয়ে গায়ে রক্তারক্ত হয়ে পড়ে আছি। তখন সাধু বাবা বলতেন না, তোমাকে তো আমি দংশন করে ক্ষতি করতে বারণ করেছিলাম, কিন্তু আমি ফোঁস করতে তো বারণ করি না। সুতরাং আজকে এই যে যেমন মানুষ যে ভাষায় বুঝে তাকে সেই ভাষায় আমার মনে জবাব। আজকে এই বিজেপির লোকেরা, আমিও ভাবি যে না সহিংস কোনো পদ নয়, এবং বিজেপির এটা কালচার নয়, এটা রীতি নয়, এটা সংস্কৃতি নয়। কিন্তু তাই বলে বিজেপির এই ভদ্রতাকে কোনো একটি নোংরা রাজনৈতিক দল তৃণমূল তারা দুর্বলতা ভাববে, আর বিজেপি সেটাকে এন্ডোর্স করবে, এটা বিজেপির সাধারণ সমর্থক মানবে না, মেনে নিতে পারবে না। জানি না এরপরে আরও যে শপথ নেওয়ার পরে কি হয়,
আশা করব শপথ নেওয়ার পরে এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতি বা কঠোর পদক্ষেপ যারা ক্ষমতায় নেতা মন্ত্রীরা হবেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি নেবেন। কারণ আর যারা এই প্ররোচনা দিয়েছিল, অভিষেক ব্যানার্জি, তিনি এই ধরনের যে মানে প্ররোচনা দিয়েছিলেন 4 তারিখের পরে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা হবে বলে বা ঘটনা ঘটবে সেই সংক্রান্ত যে প্ররোচনা দিয়েছিলেন, সেই ভিত্তিতেও এই যে খুনগুলো হলো, চন্দ্রনাথ বর, তারপরে এই চন্দ্রনাথ রথ, যাদব বর, তারপরে মধু মণ্ডল ইত্যাদি বিজেপির, এই ভিত্তিতেও তো ভাইপোকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যায়। এছাড়া তো ভাইপোর নামে অনেক তো অতীতে অনেক তো কেস ফেস আছে ইত্যাদি। তো এদিকে এখনও কেন ছেড়ে রাখা হয়েছে জানি না, এরপরে শপথের পরে কী হবে। যাই হোক, এই ব্যাপারে আমরা চাইব এটা সুনির্দিষ্ট পদক্ষেপ করা হোক। কিন্তু যদি শপথের পরেও এই জিনিস ভদ্রতা দেখানো হয়, অতিরিক্ত ভদ্রতা, এবং এইভাবে মানে অতিরিক্ত ভদ্রতা দেখিয়ে বিজেপির সাধারণ কর্মীদেরকে এই জঙ্গলরাজের, আগেও যে জঙ্গলরাজ ছিল সেই জঙ্গলরাজের মধ্যে মানে ঠেলে দেওয়া হয় কোনো সুরাহা না করে, তাহলে আমার মনে হয় আমরা যারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলাম, তাদেরও আগামী যে ভোট আছে সেই দিন আমাদের এই ব্যাপারে ভাবতে হবে নতুন করে। যাই হোক দর্শক, আপনারা বলবেন এ ব্যাপারে কি করা উচিত বা কীরকম পদক্ষেপ করা উচিত বা উচিত নয়। আপনারা আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।